দর্শক, বাণিজ্য শুল্কারোপের জেরে এক ধরনের উত্তপ্ত সম্পর্ক বিরাজ করছে ইউরোপের সাথে যুক্তরাষ্ট্রের। এর সাথে ন্যাটোতে বাজেট বরাদ্দ নিয়ে ইউরোপীয় কমিশনের তিরস্কারের মুখে ডোনাল্ড ট্রাম্প। এর সাথে যোগ হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ট্রাম্পের সম্ভাব্য বৈঠক। এসব বিষয় নিয়ে আলোচনা করব ভয়েস অব আমেরিকা ও আরটিভির যৌথ অনুষ্ঠান আমেরিকার রাজনীতিতে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজকের বিষয় বাণিজ্য ও ন্যাটো ইস্যুতে ইউরোপ মার্কিন সম্পর্কে এবং ট্রাম্প পুতিনের আসন্ন বৈঠক। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান। আপনাদের দুজনকে স্বাগত আরটিভি স্টুডিওতে। আমরা মূল আলোচনায় যাব, তবে তার আগে দেখে নিই ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন ডিসি স্টুডিও থেকে পাঠানো আরটিভির জন্য বিশেষ সাক্ষাৎকার। ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে আরটিভির জন্য আজকের আমাদের এই পরিবেশনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোকেয়া হায়দার। আর আজকের আলোচনায় আমার সঙ্গে রয়েছেন শাগুফতা নাসরিন কুইন এবং আরও আছেন সেলিম হোসেন। আজকের আলোচনা আমাদের যে বিষয় নিয়ে সেটি হচ্ছে অভিবাসন সংক্রান্ত। এবং আমরা দেখেছি যে সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প প্রশাসন অভিভাবক বাবা মার কাছ থেকে সীমান্তে যেসব ছোট বাচ্চারা এসেছে তাদেরকে পৃথক করে রাখার একটি উদ্যোগ নিয়েছেন এবং বাচ্চাদেরকে পৃথক করা হয়েছে তাদের পরিবারের কাছ থেকে। তো এটি নিয়ে বিশেষ একটি আলোচনা হয়েছে, কংগ্রেসে অধিবেশন হয়েছে, উচ্চ পর্যায় থেকে নিয়ে নিম্ন স্তর পর্যন্ত জেলা গ্রাম গঞ্জ যেটা আমরা বাংলায় বলতে পারি এবং পার্লামেন্ট সব জায়গাতেই আলোচনা চলছে। কিন্তু ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে কিছু কিছু বাচ্চাদের তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে পরিবারের কাছে। কিন্তু আজকেরও খবর যেমন এখনও যেতে শোনা যাচ্ছে যে সব ছেলেমেয়েরা তাদের অভিভাবক বা মা বাবার কাছে ফিরে যেতে পারেনি। এবং ট্রাম্প প্রশাসন তার উপরে আরও বাড়তি দেখা যাচ্ছে যে সাম্প্রতিক খবরে যে তিনি বিদেশ থেকে যারা আসছেন, বিদেশি যারা আসবেন অভিবাসী হয়ে নয়, এদেশে পর্যটক হয়ে হয়তো আসছেন বা অন্য কোনো কাজে আসছেন, তারা যাতে থেকে না যেতে পারেন সেই সব বিষয়ে সেইগুলো রোধ করার জন্য, সেই পথ বন্ধ করার জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছেন। তো শাগুফতা, প্রথমেই যে কথাটা বললেন যে ছোট বাবা মাদের কাছ থেকে মেক্সিকো বর্ডারে সীমান্তে ছেলে মেয়েদের যে শিশু সন্তানদের যে পৃথক করা হচ্ছে সেটাই সবচেয়ে বড় বিষয়, যেটা নিয়ে দুঃখজনক ঘটনা এবং এটা নিয়ে তীব্র সমালোচনা হয়েছে, দেশে বিদেশে সমালোচনা হয়েছে এবং পুরো আপনি যেমন বলছিলেন যে যুক্তরাষ্ট্রের সর্বত্র এটা নিয়ে বিভিন্ন পর্যায়ে হয়েছে, বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। এবং ACLU বিরাট একটা সংগঠন আমেরিকার, তারা একটা মামলা করে আমেরিকান প্রশাসনের বিরুদ্ধে যে কেন এটা করা হলো। সেই মামলায় সে ACLU কিন্তু জিতে গেল এবং যে বিচারক তিনি রায় দিয়েছেন যে 10ই জুলাইয়ের মধ্যে বাচ্চাদের যারা 5 বছরের ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং আমরা যেমন জানি যে 10 তারিখের আগে তাদের ছেলে মেয়েদের তাদের মা বাবার কাছে ফিরিয়ে দিতে হবে। কিন্তু সম্পূর্ণ হয়নি, তারা এই ডেডলাইনটা বা চূড়ান্ত যে সময় সীমা নির্ধারণ করা হয়েছিল তারা তা পালন করেনি, ট্রাম্প প্রশাসন তা করতে পারেনি। এর জন্য তারা জাজের কাছে চেয়েছে যে এটা আরো সময় দিক, কিন্তু জাজ বলেছে তোমরা এখন আমাদেরকে বলো যে তোমাদের কাছে পুরো তালিকা আছে কিনা, সেই তালিকাগুলো দিতে বলেছে। এখন সেটা নিয়ে অনেকে অভিযোগ করছেন যে তাদের কাছে নেই। অনেক পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে হঠাৎ করেই বাচ্চাগুলোকে আলাদা করা হয়েছিল, তাদের নাম তালিকা সঠিকভাবে নথিভুক্ত করা হয়নি। ট্রাম্প প্রশাসনের শুরু থেকেই তো অভিবাসন নিয়ে নানান রকম কাজকর্ম চলছে। প্রথম থেকেই তিনি মুসলিম ব্যান নামে একটি এক্সিকিউটিভ অর্ডার জারি করলেন, এরপরে আরও বেশ কয়েকটি অভিবাসন সংক্রান্ত নীতিমালা রাখবে কি রাখবে না এরকম নিয়েও কথা উঠছে। তো পরিবারের বিভিন্ন নিজের স্বামী স্ত্রী ছেলে মেয়ে এবং মা বাবা হয়তো শেষ পর্যন্ত আসবে কিনা তার বাইরে কেউ আসতে পারবে কিনা। এই প্রশাসনের শুরু থেকে এই পর্যন্ত যতগুলো ইমিগ্রেশন সংক্রান্ত কথাবার্তা হয়েছে বা আলোচনা হয়েছে তার ভিতরে সর্বশেষ হচ্ছে এই চাইল্ড সেপারেশন এবং এটা নিয়ে চতুর্দিক থেকে বিক্ষোভ হচ্ছে এবং প্রতিবাদ হচ্ছে যেন এটা না হয়। এবং শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসন এই বিষয়টি শুরু করে সেখান থেকে সরে এসে আবার তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দিচ্ছে, কিন্তু ফিরিয়ে দিতে যে সমস্যা হচ্ছে যে কার বাচ্চা কার কাছে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প একটা নির্বাহী আদেশ দিয়ে যখন এত তীব্র সমালোচনা হচ্ছিল তখন সে সেটা বন্ধ করলো। ওই একটা
নির্বাহী আদেশের মাধ্যমে। মাঝখানে কিন্তু ফার্স্ট লেডিও গিয়েছিলেন ওখানে, যাদেরকে যে মেলানিয়া ট্রাম্প নিজেও বলেছেন অন্যান্য ফার্স্ট লেডিদের সাথে তিনি গিয়েছিলেন এবং অনেকের সাথে একমত প্রকাশ করেছেন বিভিন্ন সংস্থার সাথে যে না, ছেলে মেয়েদের তাদের মা বাবার কাছে ফিরিয়ে দেওয়া হোক। পরিবারের এই পরিবার থেকে বাচ্চাদেরকে আলাদা করার যে গত কয়েক সপ্তাহ ধরে যে আলোচনা চললো, এ থেকে জুলাই মাসের শেষ দিকে আরেকটি নতুন আইন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যাতে যারা এই দেশে কাগজপত্রবিহীন ভাবে আছেন এবং বাচ্চাদের জন্য সোশ্যাল সিকিউরিটি বা সোশ্যাল ওয়েলফেয়ারের নানান সুবিধা নিচ্ছেন তাদেরকে আইডেন্টিফাই করা হবে, করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এখানকার সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন, তাই তো সেলিম? তুমি তো সেটাই উল্লেখ করতে চাও। সেই প্রসঙ্গেই তো সরকার যাদের সাহায্য করছে বা তারা, আর ওই সময়টা একটা সময় ছিল যে 3 বছরের মধ্যে, সেই সময়টা ওরা বাড়িয়ে দিয়েছে যে এই গত 3 বছরের মধ্যে যে যারা এই সাহায্যটা নিয়েছে তারা এখন তাদেরকে চিহ্নিত করা হবে, তাদেরকে তালিকাভুক্ত করা হবে এবং অবৈধ হলে তাদেরকে আবার ওই তাদের নিজেদের দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। অভিবাসন সংস্কারের যে নানান রকম বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এই সরকার আসা মানে এই প্রশাসনের শুরু থেকে, তার ভিতরে একটার পর একটা কিন্তু নানান রকম পরিবর্তন হচ্ছে, যার সর্বশেষ ছিল চাইল্ড সেপারেশন এবং এর পরে আসছে যারা ইমিগ্রেশন কি বলে অবৈধ অভিবাসী এবং সরকার থেকে সুবিধা নিচ্ছে তাদেরকে আইডেন্টিফাই করা হবে। অনেকগুলো নির্বাহী আদেশ হয়েছে, অনেকগুলো প্রস্তাব কংগ্রেসে উঠেছে, সিনেটে উঠেছে, কোনোটাই কিন্তু ট্রাম্প প্রশাসনের শুরু থেকেই হচ্ছে এগুলো, এই আদান প্রদান হচ্ছে। কিছু যাচ্ছে কংগ্রেসে, জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, শুরু থেকেই বলেছেন এবং সেই জন্যই কংগ্রেসের কাছে না পাঠিয়ে কোনো সুযোগ সুবিধা তিনি কাউকে বঞ্চিত করতে পারেন না, কোনো কিছু কার্যকর চাপিয়ে দিতে পারেন না। মানে পুরোপুরি পূর্ণ ক্ষমতা প্রেসিডেন্টের সেভাবে নেই এবং তাকে যেতে হবে কংগ্রেসের কাছে নিশ্চয়ই যে কোনো আইন করতে হলে, কিন্তু নির্বাহী আদেশ যদি হয় সেটার ব্যাপার বোঝা আলাদা। দেখা গেছে বহু দশক ধরেই কোনো প্রেসিডেন্টই অভিবাসন সংস্কার নিয়ে পুরোপুরি কাজ করতে পারেননি, কারণ তার করতে পারেননি ওই নির্বাচনের কথা ভেবে বা তাদের বেস যারা ভোটার তাদের কথা ভেবে। তখন তারা অনেক সময় অনেক কিছু পরিবর্তন করেছেন নির্বাহী আদেশের মাধ্যমে। আচ্ছা, এই অ্যাটর্নি অশোক কর্মকারের নাম উল্লেখ করলাম তো, তিনি কিন্তু ইন্টারভিউতে বলেছিলেন যে এই প্রশাসনে মিড টার্ম ইলেকশনকে সামনে নিয়ে অভিবাসনকে নানানভাবে হয়তো পলিটিসাইজ করা হতে পারে, যেটা হয়তো মধ্যবর্তী নির্বাচনের সময় আপনি যেহেতু নির্বাচনের কথা তুললেন, এটা একটা বিষয় হতে পারে হয়তো, এই বিষয়টিও এই যে শিশুদেরকে সেপারেট করা। নির্বাচনের ব্যাপারটা তো সবসময় মনে রেখেই কংগ্রেসের কাজ করে এবং প্রশাসনও সেইভাবেই কাজ করে যে কোনটা তাদের দিকে তারা লাভবান হবে আর কি, ব্যবস্থা নিলে। হ্যাঁ, সেটাই সবাই সেটা মনে করে এবং আমরা যেটা জানি যে যুক্তরাষ্ট্রে কিন্তু এই মধ্যবর্তী নির্বাচনটা গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট নির্বাচন যেমন প্রতি 4 বছর পর গুরুত্বপূর্ণ থাকে, মধ্যবর্তী নির্বাচন ওই প্রেসিডেন্ট নির্বাচনের 2 বছর পর সেই মেয়াদের নির্বাচনটাও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, কারণ প্রতিনিধি পরিষদের একটা অংশ এই সময় নির্বাচনে অংশ নেয়। কিন্তু যেহেতু ট্রাম্প প্রশাসন অত্যন্ত রক্ষণশীল, কনজারভেটিভ এবং আগেকার প্রেসিডেন্ট আমলের যেসব অনেক বিধি ব্যবস্থা কার্যকর করা হয়েছিল সেগুলোকে খারিজ করার চেষ্টা করছেন একের পর এক, সেই জন্যই এটা এত আলোড়ন জাগিয়েছে এবং অবশ্যই বিষয়টি অত্যন্ত দুঃখজনক যে ছোট ছেলে মেয়েদের তাদের মা বাবা অভিভাবকের কাছ থেকে পৃথক করে দেওয়া হচ্ছে। এখন এখানে প্রশ্ন উঠছে যে ছোট বাচ্চাগুলোকে কেন পাঠাচ্ছে অভিভাবকহীনভাবে, অনেকে প্রশ্ন তুলেছেন সেটা। কিন্তু যেটা ব্যাপারটা হয়েছে যে প্রেসিডেন্ট যেহেতু বলেছেন যে অবৈধভাবে যারা আসবে তাদের তখনই বিচার ব্যবস্থায় তাদের আনতে হবে, এবং তখন হয়েছে কি যে যারা যদি বাবা মাদের প্রসিকিউট করা হয় তখন বাচ্চারা তো কোর্টে যেতে পারে না, এর জন্য বাচ্চাদের আলাদা করা হলো, সেই থেকে কিন্তু ব্যাপারটা ঘটলো। সেটা তো কিছু হয়তো কিছু বাচ্চাদের ক্ষেত্রে ঘটেছে, কিন্তু এটা ঢালাও ভাবে সব ছেলে মেয়েদের আলাদা করে দেয়া হলো। বললেন তো এর একটা কারণ আমি লিংক করতে পারি, সেটা হলো ঢাকা কর্মসূচির আন্ডারে যে 7 বা 8 লক্ষ বাচ্চা যারা বাচ্চাকালে এরকম বাবা মার হাত ধরে এসেছিল, অবৈধ হয়েছে, পরে তাদেরকে এই যে গত সরকারের আমলে একটি আলাদা এক্সিকিউটিভ আদেশ দিয়ে তাদেরকে সাময়িকভাবে লিগ্যাল করা হয়েছে, এটা যেন ভবিষ্যতে আর নতুন যারা আসছে তাদের না ঘটে, তার জন্য একটা সতর্ক ব্যবস্থা হতে পারে, হয়তোবা নাও হতে পারে, হয়তো তার জিরো টলারেন্স নীতির অংশ হিসাবে হতে পারে, অথবা নির্বাচনী কৌশল হতে পারে, কি তা জানি না। তবে সে জায়গা থেকে সরে এসে বাচ্চাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হচ্ছে, এটাই স্বস্তির বিষয় আর কি। কিন্তু একটি কথা আমরা বলতে পারি যে যে কোনো দেশেই হোক না কেন,
আমেরিকা তো অভিবাসীর দেশ, আমরা গোড়া থেকে শুনে আসছি। আজ 30 বছর হয়ে গেল এটা শুনছি। হয়তো যারা এখানে এসেছেন সেই দ্বিতীয় মহাযুদ্ধের পর এবং তারও আগে যারা এসে এখানে দেশে গোড়াপত্তন করেছেন, একমাত্র এখানকার আদি আমেরিকানরা ছাড়া বেশিরভাগই তো অভিবাসীরা এসে এই দেশকে গড়ে তুলেছেন। সুতরাং এখন অভিবাসনের প্রতি কড়াকড়ি করলেও অভিবাসীদের সম্পূর্ণ একেবারে নির্মূল করে দিয়ে, নিশ্চিহ্ন করে দিয়ে আমেরিকা গড়ে তোলা যায় না। আমেরিকা অভিবাসীর দেশ, অভিবাসীরাই এখানে বিশেষ অবদান রাখছেন, যে কোনো দেশেরই হোক, যে কোনো অঞ্চলের হোক, ইউরোপ, এশিয়া, আফ্রিকা, যেখান থেকে আসুক, তাদের দাবি পূরণ করতেই হবে, সেটাই আমরা ধারণা করব। আমার মনে হয় যে শাগুফতা এবং সেলিম একমত হবেন আমার সাথে। আজকের আলোচনা আমাদের এখানেই শেষ করতে হয়। তো আমরা আবার আমাদের শ্রোতা দর্শকদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি RTV স্টুডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী সপ্তাহে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা ফিরছি আমাদের মূল আলোচনায়। জনাব তৌহিদ হোসেন, আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি। আমার শুরুতেই যেমনটি বলছিলাম যে বাণিজ্য শুল্ক আরোপ এবং ন্যাটোতে বাজেট বরাদ্দ নিয়ে আসলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর যে সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প, উনি এটার ফলাফলও পেয়ে গেছেন ইতিমধ্যে। এবং ইতিমধ্যেই ন্যাটোতে বাজেট বরাদ্দতে রাজি হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। এর ফলে আসলে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকান ফার্স্ট নীতি সুফল কি আমেরিকা পাওয়া শুরু করলো? আমরা প্রেসিডেন্ট ট্রাম্পকে যেটা দেখছি প্রথম থেকেই, যেটা স্বাভাবিকভাবে চিন্তা করা যায় না বা কেউ কখনো কল্পনা করেনি, তেমন অনেক ঘটনা কিন্তু উনি ঘটিয়ে ফেলেছেন ইতিমধ্যেই এক বছর কিছু বেশি সময়। ইংরেজিতে বলতে গেলে হি হ্যাজ মাস্টার্ড দ্য আর্ট অফ দ্য ইম্পসিবল। অনেক ক্ষেত্রেই উনি মানে এখানে কিন্তু একরকম চাপ প্রয়োগ করে উনি কাজটি করে ফেলেন। উনি বললেন যে না, ন্যাটোতে আমি শুধু একা কেন ইনভেস্ট করব, আমি কেন দেব, এখানে আর বাকি সবার ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। উনি যা বলছেন সেটা যে সম্পূর্ণ সত্য তাও কিন্তু নয়। ন্যাটো যথেষ্ট খরচ কিন্তু বহন করছে ইউরোপিয়ানরা আগে থেকে, হয়তো এক্সাক্ট পার্সেন্টেজ হিসাবে আসছে না, হয়তো আমেরিকার একক খরচ কিছুটা বেশি ছিল, এরকম বেশি ছিল। এখানে একটা কথা সে সাথে আবার মনে রাখতে হবে, এটার খরচের একটা অংশ কিন্তু ট্রুপসের বেতনও, সেটা ট্রুপসের সংখ্যা কিন্তু আমেরিকার অনেক বেশি, অনেক বেশি। ইউরোপিয়ান ভূখণ্ডেও কিন্তু প্রচুর মার্কিন ট্রুপস রয়ে গেছে, তাদের বেতনও চিন্তা করতে হবে। কাজে যা খরচ হচ্ছে তার একটা অংশ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরতও যাচ্ছে, আবার সেটাও আমাদের চিন্তা করতে হবে। অস্ত্রশস্ত্র যেগুলো ন্যাটোর কম্পিটেবল অস্ত্রের যেটা ব্যাপার স্যাপার, যেমন ইস্টার্ন ইউরোপের যে দেশগুলো আপনার ন্যাটোতে ঢুকেছে, তাদের কিন্তু আগে যে অস্ত্রের সাপ্লাইয়ের যে ব্যবস্থাটা ছিল, তাদের অস্ত্র যে ইন্ডাস্ট্রিটা ছিল, সেটাও কিন্তু অনেকটাই ধ্বংস হয়ে গেছে। কারণ ন্যাটোর সাথে কম্পিটেবল অস্ত্র তাদের নিতে হয়েছে আলটিমেটলি পশ্চিম থেকে, এবং তার অনেকটাই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। কাজে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ কিন্তু ওতপ্রোতভাবে জড়িত এটার সাথে, খরচ যারই বেশি হোক না কেন, তার সেই ব্যয়ের বেশ খানিকটা মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেই ফেরত যায় বিভিন্নভাবে। কিছুটা সাফল্য এই জন্য বলা যাবে, তবে এটা ভাবা ঠিক হবে না যে উনি যাই চাইবেন পুরোটাই যে ইউরোপিয়ানরা মেনে নেবেই, এমন কোনো কথা নাই। যেমন আপনার বাণিজ্য নীতির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে উনি যেমন শুল্ক আরোপ করছেন ডোনাল্ড ট্রাম্প, একইভাবে তারাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যের উপর কিন্তু আমরা বিগত দিনে আমেরিকার পক্ষ থেকে এরকম ভাবে নেগোসিয়েশনও কিন্তু কাউকে করতে দেখিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের দুটো বিষয় আছে। এক, উনি আলাপ আলোচনার জন্য যে সময় প্রয়োজন সেটা হয়তো উনি দিতে চান না, আমি এখনই কাজ চাই, সেটা উনি অনেক কিছু ক্ষেত্রে দেখাচ্ছেন। দ্বিতীয় হলো যে ওনার মধ্যবর্তী নির্বাচন আছে সামনে, কাজেই তার যে ইলেকটোরেট তাদেরকেও কিছু উনি দেখাতে চান যে এই যে দেখো আমি চাপ দিচ্ছি, আমেরিকা ফার্স্ট নীতি তোমাদেরকে যেটা বলেছিলাম আমি আমার কথা রাখছি এবং আমি চাপ দিয়ে কিন্তু সাফল্য অর্জন করছি। এটা তার যেই সমর্থক শ্রেণী আছে মার্কিন যুক্তরাষ্ট্রে, তাদের কাছে এটা সমাদৃত হবে বলেই মনে হয়। অধ্যাপক এম সাইদুজ্জামান, আমেরিকা ফার্স্ট নীতিতে কিংবা আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়ন করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের যে আচরণ, সেটা আফটার এফেক্ট যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের যে মিত্র দেশ কিংবা একাত্মতা, সে জায়গায় অনেকখানি আসলে শৈথলতা দেখা যাচ্ছে এবং ভবিষ্যতে সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে অনেকে মন্তব্য করছেন। এই আশঙ্কাটা কি আসলে সত্যি হতে যাচ্ছে? খুবই সত্যি। আসল কথা হচ্ছে স্নায়ুযুদ্ধ শেষ হয়ে গেছে 90-তে, তারপরে ইউরোপের সাথে যে আমেরিকার যে সম্পর্ক, এটা কেমন হবে সেটা সেই ডিবেট অনেক আগেই শুরু হয়ে গেছে।
এখন ব্যাপারটা হচ্ছে কি জার্মানি আর রাশিয়ার মধ্যে একটা বিশেষ সম্পর্ক এবং emerge তাদের করছে। আন্ডারস্ট্যান্ডিং যে জায়গায় গড়ে উঠেছে, যেমন ইদানিং ডোনাল্ড ট্রাম্প বললেন যে জার্মানি রাশিয়ার উপর অনেক বেশি নির্ভরশীল এবং তার মোটামুটি একটু ক্যাপটিভ, ইয়েস, এবং Captive যেটা কিন্তু state জার্মানরা আবার খুব প্রতিবাদ করেছে এই কথাটা। ট্রাম্প কিন্তু এই যে এইভাবে এখন সরাসরি সেই নেটো মিটিংয়ে যে বলছে যে সেকেন্ড পাইপলাইন এটা ক্যান্সেল করো, কেন ক্যান্সেল করবে? ইউরোপ রাশিয়ার বিশাল গ্যাস ভান্ডার ব্যবহার করছে, তাদের প্রয়োজন, এবং এর ফলে ইউরোপের ইন্ডাস্ট্রি চালু রয়েছে। এবং রাশিয়ারও অর্থনীতি বেশ চাঙ্গা হয়ে উঠেছে এসব অনেক কারণে। রাশিয়ার তো দরকার, ফরেন এক্সচেঞ্জ দরকার। তারা এই যে অস্ত্র বিক্রি করে আর এনার্জি বিক্রি করে, এটা নিয়ে কিন্তু পুতিন এখন অনেকটা রাশিয়াকে একটা সুপার পাওয়ারের অবয়ব তৈরি করার চেষ্টা করছে। এখন ইভেনচুয়ালি দেখেন নেটো তার প্রাসঙ্গিকতা হারাবে, এতে কোনো সন্দেহ নাই। কেননা এখন ইভেনচুয়ালি যেটা একদম ক্লিয়ারলি ওই পথে যাচ্ছে, রাশিয়ার সাথে জার্মানির সম্পর্ক অনেক বেশি ঘনীভূত হবে, প্যান ইউরোপিয়ানিজম ডেভেলপ করবে। নেটো সেক্রেটারি জেনারেলও ক্লিয়ারলি একেবারে মেসেজ, এর আগে কিন্তু এত শক্ত ভাষা কখনো ব্যবহার করেনি। নেটোর সেক্রেটারি জেনারেল ক্লিয়ারলি বলে দিছে যে আমরা আমাদের কত খরচ হবে, কত কন্ট্রিবিউট করব, সেটা আমেরিকা ঠিক করে দেবে না, আমরা আমাদের নিজেদের ইয়েতে ঠিক করব। ট্রাম্প নাকি এক সময় প্রায় বলেই বসছে তাহলে আমাদের নতুন করে চিন্তা ভাবনা করতে হবে যে আমেরিকা আদৌ নেটোতে থাকবে কি না। এই ইয়েতে এখন চলে গেছে, এই স্টেজে চলে গেছে। সেটা নিয়ে যথেষ্ট সমালোচনা হচ্ছে। তাহলে কি আপনার যুক্তরাষ্ট্রের যে আধিপত্য কিংবা যে জায়গাটা যুক্তরাজ্যে কিংবা ইউরোপিয়ান ইউনিয়নে ছিল, সেটা কি হারাতে বসেছে? ঠিক সেরকম আমি মনে করি না। ব্রিটেন এখনো আমেরিকার ফরেন পলিসির প্রতি খুবই লয়াল। তারা এই বেশি কন্ট্রিবিউট করা এটাই অ্যাকসেপ্ট করছে না, তারা এটাও বলছে আফগানিস্তানে এখন ব্রিটেন আরও নতুন সৈন্য পাঠাচ্ছে আমেরিকাকে খুশি রাখার জন্য। এবং ট্রাম্প কিন্তু অনেক রকমের চেহারা রয়েছে তার। আপনি এই যে বাইরের থেকে এখন যে হই হই করে উঠলো, কিন্তু দেখবেন আবার পরক্ষণে কালকে 2 দিনের মধ্যেই কিন্তু সে যেরকম ভাবে ইউটার্ন নিতে দেখেছি আমরা নর্থ কোরিয়ার সাথে। নর্থ কোরিয়াতে আপনি এক্সাম্পলটা হঠাৎ দেখেন, করে ইউটার্ন তাদের সাথে আবার সিঙ্গাপুরে বসলেন। এই যে ডিনিউক্লিয়ারাইজেশনের কথা বলছে, ক্লিয়ারলি কিন্তু এখন নর্থ কোরিয়া জানিয়ে দিচ্ছে যে ডিনিউক্লিয়ারাইজেশন অর্থ হচ্ছে আমেরিকা মাস্ট রিমুভ অল ইটস আর্ম ট্রুপস ফ্রম সাউথ কোরিয়া। এটা এখন ট্রাম্প কিন্তু এটা নিয়ে এখনো হইচইও করতেছে না, কথা বলছে না, কথা বলছে না, কিন্তু তাকে গিলতে হচ্ছে। কি কি গিলছেন? বিশেষ করে বাণিজ্য শুল্ক আরোপ এবং এটার যে ইম্প্যাক্ট, এটা নিয়ে আপনার কাছে আমি আরো বিস্তারিত জানতে চাবো। তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক দেখছেন ভয়েস অব আমেরিকা ও RTV যৌথ অনুষ্ঠান আমেরিকা রাজনীতি। এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। দর্শক আবারও আমন্ত্রণ আমেরিকার রাজনীতি অনুষ্ঠানে। কথা বলছিলাম বাণিজ্য ও ন্যাটো ইস্যুতে ইউরোপ মার্কিন সম্পর্ক এবং ট্রাম্প পুতিনের আসন্ন বৈঠক নিয়ে। বিরতির পর আপনাদের আবারও স্বাগত RTV স্টুডিওতে। জনাব শাহিদুজ্জামান, বিরতির পূর্বে যে কথাটি বলছিলাম, ছোট্ট আকারে যদি বলেন যে এই যে বাণিজ্য শুল্ক আরোপ এবং এর ফলে যে রিয়াকশনগুলো চলছে, আসলে গ্লোবালি এটার ইম্প্যাক্টটা জানতে চাচ্ছি। সত্যি কথা বলতে কি, এই যে বাণিজ্য শুল্ক আরোপ, আমি এটাকে বলবো যে জিও ইকোনমিক্স, যেটা এই স্নায়ুযুদ্ধের পরে অস্ত্রভিত্তিক স্নায়ু নিবারক তত্ত্ব এর স্থান নিয়েছে এই জিও ইকোনমিক্স। এখানে আমার মনে হয় ট্রাম্পের কিন্তু কিছুটা সাকসেস হয়েছে এবং হতে যাচ্ছে। এর এক্সাম্পল হিসাবে বলতে পারি যে চীনের উপরে যে ধরনের শুল্ক আরোপ করা হয়েছে, প্রথমে মনে হচ্ছিল যেন চীন এটাকে গ্রাহ্যই করবে না, কিন্তু এখন চীন অনেক চেষ্টা করছে একটা ট্রেড ওয়ার অ্যাভয়েড করে। চীনের একটা বিশাল বড় ইনভেস্টমেন্ট এবং অনেক বড় আপনাদের অর্থনৈতিক ভিত্তি কিংবা অর্থনৈতিক ইন্টারেস্ট এটার উপরে নির্ভর করে। তো এটা সত্যি চীনকে উদ্বিগ্ন করেছে। আমরা আবার আপনার কাছে আসবো আরও কিছু জানার জন্য। জনাব তৈয়দ হোসেন, এই যে আপনার শুল্ক আরোপ পাল্টাপাল্টি, এর কনসিকুয়েন্সেসটা কি হতে পারে? এটা আসলে 2-3টে জিনিস এখানে দেখার আছে। একটা হলো যে উনি যেটা বলছিলেন চীনের ব্যাপারে, চীনের কিন্তু ওভার ক্যাপাসিটি আছে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। প্রোডাক্টিভ ওভার ক্যাপাসিটি রয়ে গেছে, কিন্তু চীন ওভার দ্য ইয়ার্স আমেরিকার উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছে। পশ্চিমের কিন্তু গ্রোথ হচ্ছে যেটুকু, সেটা কিন্তু প্রধানত তাদের নিজেদের ইন্টারনাল কনজাম্পশন এবং অন্যান্য কারণে। এই অংশে যে গ্রোথ হচ্ছে সেটা কিন্তু অনেকাংশেই এক্সপোর্ট নির্ভর।
বিশেষ করে চীন তো উঠেছে এক্সপোর্ট নির্ভরতা। এখন চট করে চীনের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ, এই যে ট্রেড ওয়ার যেটা উনি বলছেন, ট্রেড ওয়ারটাকে অ্যাভয়েড করাটা চীনের জন্য গুরুত্বপূর্ণ। মুখে চীন যদিও বড় বড় কথা বলছে এবং তার কিছুটা হয়তো ফল দেবে, হয়তো যুক্তরাষ্ট্রের কিছু জিনিসের উপর তারা শুল্ক আরোপ করবে, কিন্তু তারপরেও আমার মনে হয় যে একটা অল আউট ট্রেড ওয়ারে তারা যাবে না। এক, দুই, একই কথা কিন্তু ঠিক একই পরিস্থিতি কিন্তু ইউরোপের ক্ষেত্রে খাটে না। ইউরোপিয়ানরা যখন স্নায়ুযুদ্ধ চলছিল তখন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কাছে যত গুরুত্বপূর্ণ ছিল, এই মুহূর্তে কি ততটা গুরুত্বপূর্ণ? আমার তো মনে হয় না। আমার মনে হয় না এই কারণে যে আজকে রাশিয়া বসে নাই যে আমেরিকা যদি একটু খালি সরে তাইলে চট করে ইউরোপ দখল করে নেবে, বরং আমেরিকা সরে গেলে দাঁড়াবে এই যে ইউরোপের সাথে সম্ভবত রাশিয়ার সম্পর্ক আরও ঘনিষ্ঠতর হবে। কারণ রাশিয়া অনেক বেশি প্র্যাগম্যাটিক একটা দেশ। এখন তো ঠিক যুদ্ধের সময় যেটা ছিল যে ওই তত্ত্বভিত্তিক সব সম্পর্ক, সেটা তো এখন নেই। এখন অনেক বেশি প্র্যাগম্যাটিক সবাই, এবং সর্ট অফ ব্রুট ক্যাপিটালিজম যেটা, সেটা সবগুলি কমিউনিস্ট দেশেই ঢুকে গেছে, চায়না সহ। তাহলে রাশিয়ার জন্য সমস্যাটা কোথায়? রাশিয়ার জন্য ইউরোপের সাথে আরও ঘনিষ্ঠ হওয়ার সুযোগ আছে, ইউরোপের জন্য রাশিয়ার সাথে ঘনিষ্ঠ হয়ে বেনিফিটেড হওয়ার সুযোগ আছে যদি সরে যায়। রাশিয়া একটা ফোপা করেছে হলো ইউক্রেনে, যে কারণে পশ্চিম ইউরোপ হয়তো অসন্তুষ্ট, কিন্তু তারপরেও এগুলির পরেও তারা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সরে যাওয়াটা আমার মনে হয় জাস্ট নেতৃত্বটাকে স্বেচ্ছায় ছেড়ে দেওয়াই হবে। ন্যাটো আলোচনার পরেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প, এবং এরপরেই রয়েছে ফিনল্যান্ডে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তার সেই বৈঠক। এখানে একদিকে আপনার ইউরোপ চাচ্ছে রাশিয়াকে একঘোরা করতে, কিংবা অনেকদিন ধরেই এরকম যে টানায় পড়ে নিয়ে এগুলো চলছে, আবার পুতিনের সাথেই ট্রাম্প বসছে কিংবা সম্ভাব্য বৈঠক, মানে এগুলোর আসলে প্রেক্ষাপট কি হতে পারে? পুতিন বসছে কোথায়? এটা কিন্তু সিম্বলিক। ফিনল্যান্ডে। ফিনল্যান্ড কিন্তু চিরদিনই, ইভেন যখন কোল্ড ওয়ার চলছিল তখন কিন্তু, বাল্টিক ছাড়াও ফিনল্যান্ডের পজিশনটা কিন্তু বিশেষ ধরনের ছিল, কারণ ফিনল্যান্ডের সাথে কিন্তু রাশিয়ার চুক্তি অনেক পুরনো, যেটাতে ফিনল্যান্ড সরাসরি কিন্তু পশ্চিমের দিকে যেতে পারতো না, এক ধরনের ব্যালেন্স মেনটেন করে চলেছে। যখন সোভিয়েত ইউনিয়ন ছিল তখনও যুক্তরাজ্যের সাথে, বিশেষ করে যুক্তরাজ্যের নেতৃত্বের সাথে কিন্তু যুক্তরাষ্ট্রের নেতৃত্বের সম্পর্কটা একটু অন্যরকম, সেটা ইউরোপের সাথে সবসময় খাপ খায় না। এবং এক ধরনের যুক্তরাজ্য তাদের বিশ্ব নেতৃত্ব যে হারিয়েছে তারা, যেটা অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীতে ছিল, বিংশ শতাব্দীর প্রথমার্ধেও ছিল, সেটা থেকে তারা তো হারিয়েছে সেই নেতৃত্ব। সেটা অনেকটাই যেন এক ধরনের, আমরা দেখতে পেয়েছি বেশ কয়েক যুগ ধরেই এক ধরনের মার্কিন লেজুর বৃত্তি করে কিন্তু তারা তাদের ওই নেতৃত্বের খানিকটা ভাগ পাওয়ার চেষ্টা করে আসছে তারা, এবং সেটা আমার মনে হয় এখনো তারা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে কনজারভেটিভ পার্টি যখন ক্ষমতায় তখন এই জিনিসটা আর একটু বেশি হয়। কিন্তু ইউরোপের সাথে সম্পর্কটা আমার মনে হয় না ওইরকম হবে। ইউরোপ অনেক বেশি স্বাধীনচেতা অনেক সময়, কিন্তু আপনি দখলের সময় থেকে দেখুন ইউরোপ অনেক বেশি স্বাধীনচেতা। একেবারে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের উপর তারা তাদের নিরাপত্তার অনুভূতির জন্য নির্ভরশীল, নিরাপত্তার জন্য নির্ভরশীল কিনা সেটা তো হলো যুদ্ধ লাগলে বোঝা যেত। আমার মনে হয় আমাদেরকে এটাকে ওই পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে হবে। আর পুতিনের সাথে যেটা বৈঠকে বসছেন উনি, রাশিয়ার সাথে তো ওনার, যেটা প্রফেসর সাহেব বলছিলেন, অন্য ধরনের দুই রকম সম্পর্ক আছে, সেটারই হয়তো বহিঃপ্রকাশ। এটা অধ্যাপক এম শাহাদুজ্জামান, বলা হচ্ছে ট্রাম্পের সাথে পুতিনের বৈঠকে সিরিয়া, মধ্যপ্রাচ্য সহ আন্তর্জাতিক যে সন্ত্রাসবাদ এবং আরও যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হবে। এই বৈঠকে কোনটা আসলে সমীকরণটা কোন দিকে যাবে? দেখেন, সিরিয়ার আসাদকে সরানো এটা এখন আর প্রশ্নই ওঠে না। আসাদ তার বাবার মতোই অত্যন্ত সেন্সিবল বলা হয়, এবং তার স্বার্থ সে ভালো করে বোঝে, এবং যতই তাকে ডেমোনাইজ করার চেষ্টা করা হয়েছিল ততই সে প্রমাণ করতে পেরেছে। ইরানকে আমেরিকানরা যদি চায় যে ওই সিরিয়া থেকে চলে যাবে, এটা সম্ভব না। মাঝখানে নেতানিয়াহু মস্কোতে যে চেষ্টা করেছিল, কিন্তু এখন পুতিন বুঝতে পারছে যে ইরানকে সিরিয়া থেকে আলাদা করা মানে ইরাককেও আনহ্যাপি করা। অর্থাৎ এই যে শিয়া যে বেল্টটা, সিরিয়া, ইরান, ইরাক মিলে, এদের এখানে যে ইরানের একটা উপস্থিতি থাকবে সিরিয়াতে, এটা এখন পুতিন অ্যাকসেপ্ট করে নিতে বাধ্য হবে, এবং ইরানও সেভাবে সিরিয়াকে বোঝাচ্ছে। এবং ইসরায়েলের উপর বেশি আস্থা রাখা, নেতানিয়াহুর সাথে এই পুতিনের কোনো একটা নতুন সম্পর্ক গড়ে তোলা, এটা যদি চেষ্টা করে এই আপনার প্রেসিডেন্ট ট্রাম্প ফিনল্যান্ডে, যে আই ডোন্ট থিঙ্ক ইট উইল ওয়ার্ক। অপরদিকে এটাও ঠিক যে
ট্রাম্প কিন্তু পুতিনের সাথে তার কেমিস্ট্রি খুব ভালো কাজ করে, জি। দে হ্যাভ সামহাউ একটা পার্সোনাল র্যাপো রয়েছে। মেইন প্রবলেম এখানে হচ্ছে কিন্তু দূরে, আমরা প্রায় বলি না, মেইন প্রবলেমটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টির অ্যান্টি রাশিয়ান কালচার। এই রিপাবলিকান পার্টির কিছু প্র্যাগমেটিজম রয়েছে, ট্রাম্প কিন্তু রিপাবলিকানদের সাথে রাশিয়ার ব্যাপারে একটা ফ্লেক্সিবিলিটি আনে, কিন্তু ডেমোক্রেটসরা এত বেশি অ্যান্টি রাশিয়ান, মনে হয় যেন মাঝে মাঝে যে কোল্ড ওয়ারকে যদি টিকিয়ে রাখার পথে কোনো একটা ইয়ে থাকে, সহায়ক হিসেবে ইনস্ট্রুমেন্ট থাকে, জি। এই ডেমোক্রেটসরাই হচ্ছে সে। কিন্তু ডেমোক্রেটসদের আগামীতে ক্ষমতায় আসার মতো এমন কোনো ক্যান্ডিডেট নাই। ট্রাম্প আমেরিকান ইকোনমিকে ভালোই চালাচ্ছে মোটামুটি, অত্যন্ত ইন্টেলিজেন্ট, ধূর্ত এবং পাবলিক পশ্চারিং যেটা যা করে ভিতরে, যেটা সবসময় আপনার আমেরিকান কিংবা বৌদ্ধরা বলছেন যে ট্রাম্প ব্যবসায়ী কিন্তু মানবিক না। হ্যাঁ, এখন পুতিনের সাথে আরেকটা বিষয়ে তাকে ইয়ে করতে হবে যে ওয়্যার টু প্লেস চায়না আর হাউ টু ডিল উইথ দ্য নর্থ কোরিয়ান চেয়ারম্যান। হ্যাঁ, নর্থ কোরিয়ার চেয়ারম্যান তার পূর্বসূরীদের মতোই কিন্তু নিউক্লিয়ার ওয়েপন্স ছাড়বে না। উনি নিউক্লিয়ার প্যারিটি যে আসছে, লং রেঞ্জ মিসাইল তৈরি করছে, এটাকে ছেড়ে দেওয়ার জন্য করছে? লং রেঞ্জ মিসাইল আছে বলেই ট্রাম্প কিন্তু গুরুত্ব দিচ্ছে, তাকে গুরুত্ব জি। দিচ্ছে, Otherwise তো গুরুত্বই দিত না। গুরুত্ব দিত না। এখন সেটা যে নর্থ কোরিয়াকে কিভাবে ট্রাম্প কনফিডেন্স জি, আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। জনাব তৌহিদ হোসেন, সংক্ষেপে যদি বলেন, এই যে সামনে যে মিটিংটা হতে যাচ্ছে, এটার সমীকরণটা আসলে কি হতে পারে, সংক্ষেপে যদি বলেন। ট্রাম্প সাহেব এবং যতই চেষ্টা করুন না কেন পুতিনকে সরিয়ে নিয়ে আসতে তার নিজের দিকে, তার পয়েন্ট অফ ভিউ যেটা আছে বিশেষ করে মিডল ইস্ট এবং অন্যান্য ক্ষেত্রে, সেক্ষেত্রে আমার মনে হয় না খুব বেশি সফল হওয়ার সম্ভাবনা আছে। কারণ রাশিয়া খুব একটা চমৎকার অবস্থায় আছে এখন ভিসাভি সব দিক থেকেই। সিরিয়া জি। এবং ইরান, আবার ওইদিকে চীন, কারণ চীনের সাথে এদিকে আবার তুরস্ক, এদিকে তুরস্ক যেটা ন্যাটোর সদস্য, জি। সেটা তো আছেই। কিন্তু আপনি চিন্তা করুন যে চীনের সাথে রাশিয়ার যে এখন ইকুয়েশন, কারণ অর্থনৈতিক যোগাযোগ প্রচুর, তাছাড়া চায়নার পলিসিও আছে এখন যে তারা ইন্টারনাল কনজাম্পশনের মাধ্যমে গ্রোথ বাড়াবে এখন। জি। এটা কিন্তু তারা ওই স্টেজে অলরেডি পৌঁছে গেছে, তারা জি। একটা ডেভেলপমেন্ট স্টেজে পৌঁছে, তখন কিন্তু ইন্টারনাল কনজাম্পশনের মাধ্যমে growth এবং করবে। তাদের তারা করবে। ক্যাপাসিটি, তাদের বাইং ক্যাপাসিটি, তাদের পারছে অনেক, সব- শুধু তাদের সবকিছু প্রোডাকশনের বেড়েছে। ওভার ক্যাপাসিটিটার কারণে তারা এখনো নির্ভরশীল থাকতে হচ্ছে অন আমেরিকা এন্ড আদার এক্সপোর্টস, Other exports। কারণ না হলে তাদের এমপ্লয়মেন্ট সমস্যা সৃষ্টি হবে, সেটা তারা অ্যাফোর্ড করতে পারবে না। জি। যেহেতু ওখানে একটা টোটালিটারিয়ান রেজিম আছে, জি। তাদের কিন্তু শক্তির সবচেয়ে বড় বেজ হচ্ছে যে মানুষকে স্যাটিসফাইড রাখা, যে তোমার জব আছে, তুমি খেতে পারতেছো, পড়তে পারতেছো, কাজেই আমরা পলিটিক্স যা করতেছি এটা নিয়ে বেশি মাথা ঘামানো, এটা তারা মেনে নিয়েছে। জি, ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের আজকের আলোচনা অংশগ্রহণ করার জন্য। দর্শক, বিশ্লেষকেরা বলছেন ট্রাম্প পুতিনের এই বৈঠকের ফলে উত্তেজনা কমবে, তবে এই বৈঠকটি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত যুক্তরাজ্য ও ইউক্রেনের জন্য বিরক্তির কারণ হতে পারে, কারণ তারা পুতিনকে একঘরে করতে চায়। আবার ন্যাটো বাণিজ্য শুল্ক আরোপে ইউরোপের সাথে যুক্তরাষ্ট্রের যে শীতল সম্পর্ক বিরাজমান, তার প্রভাব নিয়ে শঙ্কায় বিশ্ববাসী। তবে আসছে সময়ে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত এবং পদক্ষেপে বিশ্ববাজারে ইতিবাচক ফলাফল আসুক, সেই প্রত্যাশায় শেষ করছে আজকের অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।